হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী 2024 সালের কৃষিবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনের এসএকিউ এর পার্ট 2 আজকের ভিডিওতে দেওয়া হলো। তোমরা দেখো এবং তৈরি করে নাও। এখানে প্রতিটা প্রশ্নই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দুটি ছোট দিনের ফসলের নাম লেখো। দুটি ছোট দিনের ফসলের নাম হলো ধান ও সয়াবিন। নেক্সট, ভারতে উৎপাদিত প্রথম আধা বেটে উচ্চ ফলনশীল ধানের জাত কোনটি? ভারতে উৎপাদিত প্রথম আধা বেটে উচ্চ ফলনশীল ধানের জাত হলো জয়া। নেক্সট, আমন ধানের বীজ বপনের সময় উল্লেখ করো। আমন ধানের বীজ বপনের সময় হচ্ছে জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাস। নেক্সট, ফুল আসার পরে আমন ধানে চাপান সার প্রয়োগ করা হয় না কেন? ফুল আসার পরে আমন ধানে চাপান সার প্রয়োগ করলে গাছে ফুল আসা বন্ধ হয়ে পুনরায় দৈহিক বৃদ্ধি শুরু হয়ে যাবে, ফলে গাছের অসম বৃদ্ধি হবে এবং ফলন কমে যাবে। নেক্সট, আমন ধানের থেকে বোরো ধানের ফলন বেশি হওয়ার দুটি কারণ লেখো। তাহলে আমন ধানের থেকে বোরো ধানের ফলন বেশি হওয়ার দুটো কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে শীতের মেঘমুক্ত আকাশে সালোক সংশ্লেষ বেশি ভালো হয়, এবং 2 নম্বর হচ্ছে শীতকালে বর্ষাকালের তুলনায় রোগ পোকার উপদ্রব কম হয়। নেক্সট, কোন ধানকে হৈমন্তিক ধান বলা হয় এবং কেন? আমন ধানকে হৈমন্তিক ধান বলা হয় কারণ আমন ধান হেমন্তকালে কাটা হয়। গমের জীবনচক্রের সর্বাধিক সংকটকালীন দশা উল্লেখ করো। গমের জীবনচক্রের সর্বাধিক সংকটকালীন দশা হলো মুকুট শিকড় দশা বা সিআরআই দশা। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমাদের যে আমি সালের প্রশ্নগুলো, বিভিন্ন সালের প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, ওইগুলো তোমরা অতি অবশ্যই দেখে নিও। ওইগুলো কিন্তু সলভ করে দেওয়া আছে, ওগুলো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক দেখে তোমরা প্রত্যেকটাই ভালো করে দেখে নিও, ওগুলো তোমাদের হেল্প করবে অনেক। যাই হোক, 8 নম্বর দেখো, একশালি আখ ও আধশালি আখের জীবনকাল উল্লেখ করো। একশালি আখের জীবনকাল 10 থেকে 11 মাস, প্রায় 1 বছর, আর আধশালি আখের জীবনকাল 1.5 বছর। নেক্সট, আখের কয়েকটি সাথী ফসলের নাম উল্লেখ করো। আখের সাথী ফসল হচ্ছে আখ, আলু, আখ, সর্ষে, আখ, মুগ, আখ, বাদাম। 10এরটা হচ্ছে, দেখো, কোন জাতের আখকে আশ্চর্য আখ বলে? CO 6806 জাতের আখকে আশ্চর্য আখ বলে। নেক্সট, আখের ডগার অংশ বিচনের জন্য আদর্শ কেন? আখের ডগার অংশে সুক্রোজের চেয়ে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, তাই ডগার অংশ বিচনের জন্য আদর্শ। কারণ গ্লুকোজ বেশি থাকলে বিচনের অঙ্কুরোদ্গম ভালো হয়। নেক্সট, বেগুনের বিজ্ঞানসম্মত নাম ও গোত্র বা পরিবার লেখো। বেগুনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সোলানাম মেলঙ্গেনাস, আর হচ্ছে গোত্র বা পরিবার হচ্ছে সোলানেসি। তাহলে বিজ্ঞানসম্মত নামটা তোমরা যখন লিখবে তখন লিখে নিচে দাগ দেবে। এটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবে। আমি প্রতি ভিডিওতে বলি, এবারও বলছি, কারণ এটা তোমাদের স্মরণে রাখতে হবে। সোলানাম মেলঙ্গেনা, এখানে সোলানামের তলায় দাগ দেবে আর মেলঙ্গেনার তলায় দাগ দেবে, কারণ এখানে আর ছাপানোর সময় বাঁকানো হরফে লেখা হয়। আর খেয়াল রাখবে এটা যেন ভুল না হয়। যদি তলায় দাগ না দাও লিখে, গণ আর প্রজাতি তলায় যদি আলাদাভাবে দাগ না দাও তাহলে কেটে দেবে, নম্বর দেবে না। এবার আম গাছের ব্ল্যাক টিপ রোগ সৃষ্টি হওয়ার কারণ কি? এটা এইভাবেও আসতে পারে, বা আম বাগানের কাছে ইটভাটা থাকলে আম গাছের কি ক্ষতি হয়, এইভাবেও আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। আম বাগানের কাছে ইটভাটা থাকলে ইটভাটার ধোঁয়ায় উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অ্যাসিটিলিন গ্যাস আম গাছের ব্ল্যাক টিপ রোগ সৃষ্টি করে।
এছাড়া মাটিতে বোরনের অভাব থাকলেও এই রোগ হয়। এই রোগ বলতে ব্ল্যাক টিপ রোগ হয়। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যে শুধু যে এসএকিউ এর জন্যই যে আসবে তার কোনো মানে নেই। এগুলো তোমাদের তো 7 নম্বরের যে বড় প্রশ্নগুলো, সেটা তো পুরো 7 নম্বরের থাকে না, কেটে কেটে থাকে। 1+2+3 এরকম বিভিন্নভাবে ভাগ থাকে। সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। এর আগে যেমন প্রশ্নগুলো করা হলো যে আখের ডগার অংশ বিচনের জন্য আদর্শ কেন, এটা সেই কারণ দর্শাও হিসাবে প্রশ্ন আসতে পারে, বৈজ্ঞানিক কারণ দেখাও, এইভাবেও আসতে পারে। তারপরে ফুল আসার পরে আমন ধানে চাপান সার প্রয়োগ করা হয় না কেন, এটাও ওই রকমভাবে বৈজ্ঞানিক কারণ দেখাও, এইভাবে আসতে পারে। আমন ধানের থেকে বোরো ধানের ফলন বেশি হওয়ার কারণ কি, বেশি হওয়ার কারণ এটা বৈজ্ঞানিক কারণ দেখাও, এভাবেও আসতে পারে, বা ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। অতএব যে এখানেই যে 2 নম্বরের যে 1 নম্বরে যে আসবে তার কোনো মানে নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর বড় প্রশ্ন তো তোমাদের পুরোপুরি 7 নম্বরে হবে না, প্রতিটা প্রশ্নে কেটে কেটে হবে। আর ছোটো ছোটো প্রশ্ন, বহু প্রশ্ন থাকবে তোমাদের ইকোনমি প্রশ্নে। যাই হোক, এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, আম্রপালি আম কোন দুটি জাতের আমের সংকরায়ন ঘটিয়ে উৎপন্ন হয়েছে? আম্রপালি আমটি নীলাম এবং দশহরি, এই দুটো আম, নীলাম এবং দশহরি আমের সংকরায়ন ঘটিয়ে উৎপন্ন হয়েছে। নেক্সট, কলার একটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো। কলার একটি ভাইরাস ঘটিত রোগের নাম হচ্ছে কি? কলার গুচ্ছমাতা রোগ। ভালো কেমন হয়, কলার গুচ্ছমাতা রোগ। এবার নেক্সট 16 নম্বর। 16 নম্বর হচ্ছে, কলার কয়েকটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরিচর্যা উল্লেখ করো। তাহলে কলার গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরিচর্যা হলো তেউর অপসারণ, ভেলি বাঁধা, ঠেকা দেওয়া, কাঁদি ঢেকে দেওয়া ইত্যাদি। নেক্সট, একটি বীজবিহীন আমের জাতের নাম লেখো। একটি বীজবিহীন আমের জাত কি? সেটা হচ্ছে সিন্ধু। সিন্ধু হচ্ছে বীজহীন আমের জাত। নেক্সট 18 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হচ্ছে আর্ক ইন্ডিকেটর এবং অক্সনোমিটার। নেক্সট, আলোকবিলাসী উদ্ভিদ ও আলোক বিমুখী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। আলোকবিলাসী উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদ শ্রেণীর উদ্ভিদ সরাসরি সূর্যের আলো ছাড়া ভালোভাবে বাড়তে পারে না, তাদের আলোকবিলাসী উদ্ভিদ বলে। সরাসরি সূর্যের আলো থাকতে হবে, এই আলো ছাড়া ভালোভাবে বাড়বে না। যেমন হচ্ছে ভুট্টা, বাজরা, আখ, সূর্যমুখী ইত্যাদি। আর আলোক বিমুখী উদ্ভিদ হচ্ছে যে সমস্ত উদ্ভিদ শ্রেণীর উদ্ভিদ ছায়াছন্ন জায়গায় ভালোভাবে বাড়ে, তাদের আলোক বিমুখী উদ্ভিদ বলে। যেমন মস, ফার্ন, শ্যাওলা। নেক্সট 20 নম্বর। 20 নম্বর এই জাতীয় অঙ্ক টাইপের প্রশ্ন তোমাদের প্রায় আসে। একটি ফসলের স্বাভাবিক ফলন 6.0 টন বা 6 টন প্রতি হেক্টর। খরা পরিস্থিতিতে ফসলটির ফলন 4.2 টন প্রতি হেক্টর। ফসলটির খরা সহনশীলতা সূচক নির্ণয় করো। তাহলে ফসলটির খরা সহনশীলতা সূচক হচ্ছে, সূত্রটা মনে রাখবে, খরা সহনশীলতা সূচক ইকুয়াল টু খরা পরিস্থিতিতে ফলন বাই ফসলের স্বাভাবিক ফলন ইন্টু 100। বা এইভাবে বলতে পারে, ফসলটি খরা সহনশীলতা সূচক সমান হচ্ছে খরা পরিস্থিতিতে ফসলটির ফলন ইন্টু 100 বাই হচ্ছে ফসলের স্বাভাবিক ফলন। তাহলে এখানে 4.2 ইন্টু 100 বাই 6, এটা ক্যালকুলেশন করে হচ্ছে 70%। এবার নেক্সট 21 নম্বর। একটি 25 একর কৃষিজ খামারের 5 একর জমি এক ফসলি, 15 একর জমি দু ফসলি এবং 5 একর জমি 3 ফসলি, ওই খামারের শস্য নিবিড়ত কত? টোটাল জমি হচ্ছে কত? 25 একর হচ্ছে টোটাল জমি। তার মধ্যে খামারের 5 একর জমি হচ্ছে এক ফসলি, আর 15 একর জমি হচ্ছে দু ফসলি, আর 5 একর জমি হচ্ছে 3 ফসলি। তাহলে শস্য নিবিড়ত কত? ভালো করে প্রশ্নটা পড়ে বুঝে নেবে। এক ফসলি, তাহলে 5 একর আছে, 5 গুণ 1 5 একর। দু ফসলি আছে মোট 15 একর জমি, তাহলে 15 ইন্টু 2 30 একর। 3 ফসলি হচ্ছে কত? হচ্ছে 5 একর, তাহলে 5 ইন্টু 3
টোটাল 15 একর, টোটাল যোগ দিয়ে হচ্ছে কত 50 একর, 30, 40, 45 আর 5-এ 50 একর। তাহলে শস্য নিবিড়তা সূত্রটা মনে রাখবে। শস্য নিবিড়তা সূত্র হচ্ছে মোট চাষযোগ্য জমির পরিমাণ বাই বিভিন্ন ফসল চাষের আওতাভুক্ত জমির পরিমাণ ইন্টু 100। তাহলে মোট হচ্ছে 50/25 ইন্টু 100। এবার ক্যালকুলেট করলে দেখাচ্ছে 200। তাহলে 200%। শস্য নিবিড়তা হচ্ছে কত, এই শস্যের নিবিড়তা কত হয়ে দাঁড়ালো যে 200%। এবার পরবর্তী প্রশ্ন দেখো, দুটি ব্যাকটেরিওসাইডের উদাহরণ দাও। এক হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন আর 2 হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন। নেক্সট, সম্পূর্ণ নাম লেখো ডিডিটি, বিএইচসি। ডিডিটির সম্পূর্ণ নাম হচ্ছে ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, আর বিএইচসির সম্পূর্ণ নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। নেক্সট 24 নম্বর, অঙ্কুরোদ্গম পরবর্তী আগাছানাশক এবং অঙ্কুরোদ্গম পরবর্তী আগাছানাশকের নাম লেখো। অঙ্কুরোদ্গম পূর্ববর্তী আগাছানাশক হচ্ছে অক্সিফ্লোরোফেন, আর অঙ্কুরোদ্গম পরবর্তী আগাছানাশক হচ্ছে 2,4-D বা প্যারাকোয়েট। এবার নেক্সট 25 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ নাম লেখো ইটিএল, বিএলবি আর হচ্ছে এনপিভি। তাহলে ইটিএল হচ্ছে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইটিএল এর ফুল ফর্ম। বিএলবির সম্পূর্ণ নাম হচ্ছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, আর এনপিভি হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এবার 26 নম্বর দেখো, দুটি গুদামজাত কীটশত্রুর উদাহরণ দাও। গুদামজাত কীটশত্রুর উদাহরণ হচ্ছে চালের কেরি পোকা এবং দানা ছিদ্রকারী পোকা। স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা প্রশ্ন যে কোথা থেকে দেবে তোমরা সহজে বুঝতে পারবে না, কারণ কিছু কিছু প্রশ্ন আছে আনকমনও দিতে পারে। আর যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নের উত্তরগুলো করে দিলাম প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখো এবং তৈরি করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।